আপনার মন্ত্রী সবাই শপথ নেয়, তাহলে প্রথমে আমি নিজেকে চেষ্টা করবো তাকে হত্যা করতে, আর যদি না পারি তাহলে নিজে আত্মহত্যা করবো। উনি আমার নামে একটি মামলা করেছেন, এই মামলাতে উনি বলেছেন যে আমি এরকম মানহানির মামলা করেছেন আমার বিরুদ্ধে। যখন 1978 সালে নেত্রী ফিরেন নাই, আমরা যখন তরুণ রাজপথে দাঁড়িয়ে জিয়াউর রহমানের গাড়ি আটকে দিয়েছি, মানুষ স্পিকার ফ্ল্যাগ নিয়ে জিয়াউর রহমানকে ঢুকতে দিইনি নারায়ণগঞ্জে, ফার্স্ট ইয়ারের ছাত্র ছিলাম, পিঠের মধ্যে প্রচন্ড মার মারা হয়েছে, একটুখানিও ব্যথা পাই নাই। কেননা সুমন আর প্রবেশ করতে পারবে না, গেলেই ও অ্যারেস্ট হয়ে যাবে। ব্যারিস্টার সুমন কার প্রোপাগান্ডা পড়ে বা কার ছত্র ছাড়া এই সমস্ত অর্থের বিনিময়ে এই সমস্ত কর্মকাণ্ড করছে? সরকারি ব্যারিস্টার সুমন কারো কথায় না, নিজ দায়িত্বে তিনি দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়ে থাকেন। এবার ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে 500 কোটি টাকার মামলা হয়েছে। আর অন্যদিকে শামীম ওসমান তিনি সংসদে দাঁড়িয়ে হত্যার হুমকি দিয়েছেন। সব মিলিয়ে ব্যারিস্টার সুমনের সময়টা খুবই খারাপ যাচ্ছে। একদিক থেকে দুর্নীতিবাজরা ব্যারিস্টার সুমনের পিছে লেগেছে, অন্যদিক থেকে যে সমস্ত মানুষের বিরুদ্ধে ব্যারিস্টার সুমন অ্যাকশন নিয়েছিল তারা এবার ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা দিচ্ছে। সব মিলে চারদিক থেকে ব্যারিস্টার সুমনকে চেপে ধরা হচ্ছে। এই মুহূর্তে ব্যারিস্টার সুমনের দুটি পদই খোলা আছে, একটি হলো এমপি পদ ছেড়ে দেওয়া, অর্থাৎ তিনি যে এমপি হয়েছেন সেই পদ ছেড়ে দেওয়া, অন্যথায় সমস্ত দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়তে লড়তে জীবন দিয়ে দেওয়া। ব্যারিস্টার সুমন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন প্রয়োজন হলে জীবন দেব, তারপরও দুর্নীতিবাজদের সাথে কোনো আপোষ নেই। ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে কেন মামলা হলো এবং সংসদে শামীম ওসমান কেন হত্যার হুমকি দিলেন, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো, তাই ভিডিওটা একটু লাইক দিয়ে দেন। শামীম ওসমান কেন হত্যার হুমকি দিয়েছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এই ভিডিওটা একটু পরেই দেখবেন। চলুন আগে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে যে মামলা হয়েছে 500 কোটি টাকার মানহানি, সেই মামলা নিয়ে ব্যারিস্টার সুমন তিনি কি বলেছেন চলুন সেটা একটু শুনে আসি। আব্দুস সুবহান গোলাপ, যিনি মাদারীপুরের মাননীয় সংসদ সদস্য, উনি আমার নামে একটি মামলা করেছেন। এই মামলাতে উনি বলেছেন যে আমি তার 500 কোটি টাকার একটি মানহানির মামলা করেছেন, যে তার 500 কোটি টাকার ক্ষতি হয়েছে, এরকম মানহানির মামলা করেছেন আমার বিরুদ্ধে। তো প্রথমেই আমি বক্তব্যের শুরুতেই আমার কাছে প্রথমেই আশ্চর্য লাগতেছে যে উনিও ছাত্র জীবনে ছাত্রলীগ করছেন, আওয়ামী লীগ করতেছেন। এখন আমি ছাত্রলীগ করছি, যুবলীগ করছি, আওয়ামী লীগও করছি, আমার সবকিছু মিলাইয়া হবে না 50 লাখ টাকার সম্পদ। আর এই ভদ্রলোক এই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ করার কারণে সম্পদ যে কত আছে তা তো জানি না, তবে ওনার যে মান, এই মানের দাম সামান্য আমি দুই এক কথা বলাতেই, পুরাটা তো এখনো বলি নাই, অল্প কিছু বলাতেই 500 কোটি টাকার ক্ষতি হয়ে গেছে। আল্লাহ মাহবুদ জানে যে মোট সম্পদের পরিমাণ যে ওনার কত। এটা আশা করি যে এই 500 কোটি দিয়ে কিছুটা দুদক হয়তো টের পাবেন যে কত টাকার সম্পত্তি ওনার আছে। গেল একটা। প্রথম আর পরেরটা হচ্ছে কি যে উনি যে একটা ড্রাফটিং করে, আমি ড্রাফটিংটা সাংবাদিকদের মাধ্যমে পাইছি যে উনি আমার বিরুদ্ধে যে মামলাটি লিখছেন, আমার জীবনে এত বাজে পুয়ার ড্রাফটিং জীবনে দেখি নাই। যে একজন ভালো লোক দিয়ে যে দুইটা কথা লিখাবেন, এই সামর্থ্য এই ভদ্রলোকের আছে বলে আমার কাছে মনে হয় না। অথচ উনি এই এত বড় একটা দলের ভালো জায়গায় উনি আছেন। উনি কিভাবে দলটারে সহযোগিতা করতেছেন, এই ড্রাফটিংটা দেখলেই বুঝবেন যে কিভাবে দলটারে উনি সহযোগিতা করতেছেন। আমার অ্যাড্রেস ভুল, আমার জীবিত মারে লিখছেন উনি যে আমার মার নাম মৃত, মানে আমার মা নাকি মারা গেছেন। মানে আমার কাছে মনে হয়েছে যে একটা মানুষ যখন তার পতনের সময় আসে তখন যে সে যে বিভিন্ন ধরনের ভুল করে, এটা আমাদের ইসলামেই আছে। মানুষের পাপের ঘর যখন পূর্ণ হয় তখন কিন্তু যে কোনো জায়গায় আজরাইলের জন্ম হয়, তখন সে ইচ্ছা করে গিয়ে আজরাইলের কাছ দিয়ে হাঁটাহাঁটি করে। মনে হয়েছে যে আমার এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। আমি আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই, মানহানির তো প্রশ্নই আসে না। আমি যে সব কথা বলার কারণে আপনি আমাদেরকে বলছেন যে আমি মানহানি করছি আপনার, আমি তো আমার কোনো কথা বলি নাই। ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট যারা সারা পৃথিবীতে বিখ্যাত, যারা তারা প্রমাণ করে দিয়ে দিছে। প্রথম আলো এটাকে আবার ছাপাইছে, ছাপাইয়ে বলছে যে আপনি নিউ ইয়র্কের মতো জায়গায় 9টা প্রপার্টি, 40 কোটি টাকার প্রপার্টি শুধু নিউ ইয়র্কের মতো জায়গায় 9টা, আবার বলছি 9টা প্রপার্টির মালিক আপনি। আমার আশ্চর্য লাগে উনি মানহানির কথা বলেন, এত কথা বলেন, কিন্তু প্রপার্টি যে উনার, এই ব্যাপারে তো অস্বীকার করেন না, কারণ করার সুযোগ আপনার নাই। কারণ আপনার ওই প্রপার্টির ভিতরে গেলে দেখা যায় যে গুলশানারা বেগম যিনি, উনি আপনার ওয়াইফ, আপনি তো এটা অস্বীকার করেন না যে না গুলশান আরা কিন্তু আমার ওয়াইফ না, এটা তো আপনার বলেন। আপনার ছেলের নাম, এটা আপনি অস্বীকার করতে পারবেন না, কারণ আপনি যে কাজটা করেছেন, আমি আবার বলছি, আপনাকে আবার বলছি যে আপনি বঙ্গবন্ধু কন্যার সাথে বেইমানি করেছেন। মুস্তাক যেভাবে বঙ্গবন্ধুর সাথে বেইমানি করছিল ক্ষমতার জন্য, আপনি বঙ্গবন্ধু কন্যার সাথে থেকে আপনি এত সব টাকা যারা দেশের মানুষের ঠকায়, যারা টাকা বানানোর অভিযোগ যাদের বিরুদ্ধে আসে, আমি বলবো আপনি বঙ্গবন্ধু কন্যার সাথে বেইমানি করছেন। বঙ্গবন্ধু সারা জীবন দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করতে করতে বঙ্গবন্ধু তার জীবন দিয়ে গেছে এই দেশের জন্য। আর শুনেন, বাংলাদেশ এখন এমন জায়গায় আছে, জননেত্রী শেখ হাসিনার পক্ষে কোনোভাবেই দুর্নীতিবাজদেরকে কন্ট্রোল না করলে বঙ্গবন্ধু সোনার বাংলা হবে না। আর এই জন্য যত দূর যাইতে হয়, আমি একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে যত দূর যাইতে হয় আমি যাব।
আপনাদের এই মামলা আইনিভাবে আমি মোকাবেলা করব এবং আমি পুরাপুরি প্রস্তুত আপনাদের এই মামলা মোকাবেলা করার জন্য। মনে রাখেন, স্বাভাবিকভাবে সাধারণত খুব বেশি পাপের গভীরতা না হইলে আমি সাধারণত হাত দিতে চাই না, কারণ আমি বুঝেই হাত দিছি, জানি আপনাদের বিরুদ্ধে হাত দিলে আমার হাতের অনেক ক্ষতি হবে, আমার কেরিয়ারের ক্ষতি হবে, রাজনীতির ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিবে। এগুলা জেনে বুঝেও সবকিছু ছেড়ে দিয়ে শুধু উপরে আল্লাহ, নিচে বঙ্গবন্ধুর আদর্শ আর জননেত্রী শেখ হাসিনা এই চিন্তা করে এবং ওভারঅল বুকে বাংলাদেশ ধারণ করে এগিয়ে যাচ্ছি। আপনাদের দোয়া চাই, সহযোগিতা চাই, সবাই মিলেই এই সোনার বাংলা বানাবো, এই প্রমিস করে আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ ব্যারিস্টার সুমনের পক্ষে সাধারণ মানুষ আছে, সাধারণ মানুষের দোয়া আছে, সাধারণ মানুষের ভালোবাসা আছে। ব্যারিস্টার সুমন ইনশাল্লাহ সত্যের পক্ষে যতদিন থাকবে সুমন ভাইয়ের বিজয়টাই হবে। চলুন এবার শামীম ওসমান সংসদে কেন হত্যার হুমকি দিয়েছিলেন সেটা একটু শুনে আসি। মাননীয় সদস্য জনাব শামীম ওসমান, মাননীয় সদস্য আপনার সময় 20 মিনিট, অনুগ্রহপূর্বক 20 মিনিটের মধ্যে আপনার বক্তব্য শেষ করবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজ এখানে দাঁড়িয়েছি এবং আপনি নিজেও আমার মতো ভারাক্রান্ত, কারণ আমি দেখেছি সেদিন আপনার বক্তব্যে লিটন সম্বন্ধে বলতে যে আপনার চোখ দিয়ে যেভাবে পানি পড়েছে, ঠিক একইভাবে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমি সেই বিষয়ে আজকে কথাগুলি বলতে চাই, কারণ সেদিন সুযোগ পাইনি। মাননীয় স্পিকার, আমার আজকে প্রশ্ন জাগে যে এই সংসদে আজকে ধন্যবাদ দেওয়ার কথা, আমি কি আসলে ধন্যবাদ দেওয়ার যোগ্য কিনা? আমি কি এই সংসদের চেয়ারে বসার যোগ্য কিনা? আজকে আমার কাছে একটা প্রশ্ন লাগে। আমার কাছে মনে হয় যে হয় আপনি আমার স্পিকার, আপনাকে আজকে ডিসাইড করতে হবে। আমি আশা করি আমার বক্তব্যের পরে একজন প্রবীণ সংসদ সদস্য হিসাবে আপনি দুই একটি কথা বলবেন। আমার মনে হয় আমি যেটা বলবো সেটা আমার কথা না, লিটনের কথা, এবং আগামীতে আমরা যারা লিটন হব, লিটনের মতো আমাদের যাদের মরতে হবে, মরাকে আমরা ভয় পাই না। মাননীয় স্পিকার, মৃত্যু যে কোনো সময় আসতে পারে, কিন্তু অপমৃত্যু এবং অপপ্রচার নিয়ে মৃত্যু, সেই বিষয়টাই আজকে আমি আপনার সামনে তুলে ধরতে চাই। আমি প্রশ্ন রাখতে চাই আপনার বিবেকের কাছে, এই জাতির বিবেকের কাছে, আমার কাছে, সকল সংসদ সদস্যের কাছে। আমার প্রশ্ন আজকে, লিটন কি তার মৃত্যুতে বেশি কষ্ট পেয়েছিল, না লিটনের বিরুদ্ধে যেইভাবে কিছু পত্রিকা, কিছু ইউরো জার্নালিস্ট যেইভাবে অপপ্রচার চালিয়েছিল, যে মদ্যপ অবস্থায় একজন শিশুকে একজন সংসদ সদস্য গুলি করেছিলেন, এমনকি শোক প্রস্তাব গ্রহণ করার পরেও মাননীয় স্পিকার, আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি এই কথা বলার পরেও যে ওত পেশে বসে থাকা হয়েছিল সেইটাই তদন্তে পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী এই সংসদে বলার পরেও মাননীয় স্পিকার, তারপর দিন দুই একটি মিডিয়ায় দেখলাম লিটনকে অন্যভাবে চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে। কেন? 16 জুন বোমা হামলা হয়েছিল মাননীয় স্পিকার, আপনি জানেন। আমার সমস্ত শরীর ক্ষতবিক্ষত হয়েছিল, আমি রক্তের উপরে শুয়েছিলাম, আমার বন্ধুদের রক্তের উপরে, আমার সহযোদ্ধাদের রক্তের উপরে। রক্ত কত গরম, রক্ত কত আগুনের মতো গরম মাননীয় স্পিকার, আমি অনুভব করেছিলাম। কতক্ষণ পরে জ্ঞান ফিরেছিল আমার তা মনে নাই, কিন্তু প্রথমে যখন আমার জ্ঞান ফিরল, আমি দেখলাম পুরো ছাদটা আমার বুকের উপরে। আমি ভেবেছিলাম এটাই বোধহয় কবর। ওই গরমটাকে আমি অনুভব করেছিলাম, ভেবেছিলাম একজন মুসলমান হিসাবে কবরের আযাব শুরু হয়েছে। কারণ ছাদের মধ্যে বাঁশ ছিল, চাটাই ছিল, ওই চাটাইগুলি আমার গায়ে লাগছিল মাননীয় স্পিকার। অনেকক্ষণ পরে যখন আমার এই সেন্স আসলো যে আমি মরে গেছি, আমি কিন্তু আমার জন্য কষ্ট পাই নাই মাননীয় স্পিকার, বিশ্বাস করেন। আমি ভেবেছিলাম আমার ছোট্ট মেয়েটা, আমার ছেলেটা, আমার মা, আমার স্ত্রী, আমার পরিবার পরিজন, আমার তাদের জন্য চিন্তা হয়েছিল। আমি তখন বুঝেছিলাম একজন পিতা কত মহৎ হয়। আমি জানি না এটা আমার শেষ বক্তব্য কিনা, আমি তাও জানি না। আমি এটাও জানি না যে আজকে আপনাকে আমি শেষ দেখছি কিনা, কারণ শকুনিরা চারিদিকে গরম নিঃশ্বাস নিচ্ছে শেখ হাসিনার অগ্রগতিকে ঠেকিয়ে দেওয়ার জন্য। গোলাম আজমকে অবঞ্চিত ঘোষণা করেছিলাম নারায়ণগঞ্জে। আমি মুক্তিযুদ্ধের সন্তান, আমি যখন অবঞ্চিত ঘোষণা করেছি, তখন যদি সারা বাংলাদেশে সবাই করত, আজকে বাংলাদেশের এই জঙ্গিবাদের চিত্র দেখতে হয় না। তাই তারা আমাকে আঘাত করেছিল মাননীয় স্পিকার, আতে আমার কোনো আপত্তি নাই।
মাননীয় স্পিকার, আমার আপনার কাছে প্রশ্ন আজকে, আমি আপনার কাছে জোরহাত করে চাবো, আপনার নিজ ক্ষমতা আপনি আমাকে কটা সময় দিন। আজকে আমি আমার কথা বলতে চাই না, আমি আজকে অনেক অধিকাংশ সংসদ সদস্যের মনে কথা বলতে চাই। মাননীয় স্পিকার, এই সংসদে আমরা অনেক আছি, আমাদের চিফ হুইপ থেকে আরম্ভ করে সিনিয়র নেতাদের থেকে আরম্ভ করে সবাই আছি। যখন ইচ্ছা তখন একজনের বিরুদ্ধে লিখে দেওয়া হচ্ছে। আমি কোথায় বল, আপনি যদি রুলিং দেন, তাদেরকে যদি তলব করে জিজ্ঞেস করেন যে আমার সংসদ সদস্যের বিরুদ্ধে তুমি যে লিখেছ তোমার প্রমাণ কি, প্রমাণ পেলে ব্যবস্থা নেন, আর যদি প্রমাণ না পান তার বিরুদ্ধে ব্যবস্থা নেন। আইন করার সময় এসছে মাননীয় স্পিকার, আইন করেন। ওরা কিন্তু খেলায় নেমে গেছে, আমার বাবা, আমার বাড়িতে আওয়ামী লীগ তৈরি হয়েছে, আমার দাদা আমার বাবা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য, বাংলাদেশের সবচেয়ে ধনী পরিবারের মধ্যে একটা পরিবারের ছেলে আমরা। আমার দাদা নবাব হাবিবুল্লাহ জামানত বাজেয়াপ্ত করে এই ঢাকা বিভাগের স্পিকার, সে আমার পিতা, আমি তাকে সম্মান করি এই কারণে উনি আমাদের জন্য কিছু রেখে যান নাই। ৭৫ সালের 17 আগস্ট খন্দকার মোস্তাকের ফোন আসলো আমার বাড়িতে, আমার বাবা ৪টা-৫টা অস্ত্র নিয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছেন, বড় ভাই নাসিম ওসমান চলে গেছেন বইয়ের সমস্ত স্বর্ণ নিয়ে। সেই রাতে তার বিয়ে হয়েছিল, শেখ কামাল ভাই ছিলেন। সেইখান থেকে উঠে উনি যখন দেখেছিলেন বঙ্গবন্ধুকে মারা হয়েছে, উনি আমার মার সমস্ত গয়না, আমার ভাবির সমস্ত গয়না নিয়ে 50 জন ছেলে নিয়ে উনি বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধের জন্য বেরিয়ে চলে গেছেন। আমার বাবা 4টা-5টা বন্দুক নিয়ে চেষ্টা করছিলেন কিছু একটা করা যায় কিনা। 17 তারিখে রাত্রে বাসায় ফিরলেন, ফেরার সাথে সাথে একটা ফোন আসলো, ল্যান্ড ফোন আমি ধরেছিলাম, আমি ক্লাস 8-এর ছাত্র ছিলাম মাননীয় স্পিকার। ফোন ধরে বললাম হ্যালো, বলা হলো উপর থেকে খুনি খন্দকার মোস্তাক উনি কথা বলছেন। উনি আমার দাদার পয়সা লালিত পালিত হয়েছিলেন, আমাদের গ্রামের পাশেই তার বাড়ি। আমার মা, বললাম আব্বা মোস্তাক, আমার বাপ তখন ঘরে ঢুকেছেন মাত্র। আমার মা ফোনটা কেড়ে নিলেন, নিয়ে খন্দকার মোস্তাককে বললেন বলেন, বললো তুই করে বলতেন, বলছে যে আমার বাবার কথা বলছে, জোয়াকে বলো যেভাবে বলছেন ঠিক সেটাই বলছি, আমার এখানে শপথ নিতে, আমি ওকে মন্ত্রী বানাবো। আমার মা উত্তর দিয়েছিল যে আপনাকে একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই, আমার স্বামী যদি আপনার মন্ত্রী সভায় শপথ নেয়, তাহলে প্রথমে আমি নিজেকে চেষ্টা করবো তাকে হত্যা করতে, আর যদি না পারি তাহলে নিজে আত্মহত্যা করব। মাননীয় স্পিকার, আমি আমার মায়ের দিকে তাকিয়ে আমার বাবার সেই হাসি সেদিন দেখেছিলাম, এবং সাথে সাথে আধা ঘন্টার মধ্যে মোস্তাক বলল ওকে আর বাঁচাতে পারলাম না, বলছেন মেরে ফেলো। বাড়ি ঘেরাও দেওয়া হলো, আমার বাবাকে ধরে নিয়ে গেল। ৭৫, ৭৬, ৭৭, ৭৮, ৭৯ একবেলা ভাত খেয়েছি, একবেলা ভাত খাই নাই মাননীয় স্পিকার। 900 টাকার জন্য পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারি নাই। বোনের বিয়ে দিয়েছি মসজিদের ভিতরে। মেজো ভাই সেলিম ওসমান ইন্টারমিডিয়েটের ছাত্র, এই লেফটেন্যান্ট কিসমত মেজর ডালিমরা তাকে ধরে নিয়ে গেছিল, অকথ্য নির্যাতন করেছে রেডিও বাংলাদেশে। এই আফেল মাহমুদ এখন গান গেতো, আগে ও তখন বসা ছিল হাতে মদের গ্লাস নিয়ে। সেইখানে আমার ভাইটাকে প্রহার করা হয়েছিল। আমি ছোট ছিলাম, পোস্টার লাগাতে গেছিলাম, পিটিয়ে সাইকেল ভাঙা হয়েছিল পিঠের মধ্যে। মাননীয় স্পিকার, টাকার অভাব ছিল না, সমস্ত ফ্রিজ করে দেওয়া হয়েছিল। বাড়ি নিলামে উঠিয়ে দিল জিয়াউর রহমান, বাড়ি নিলামে উঠিয়ে দিল। আদমজি, চিত্তরঞ্জন, লক্ষ্মীনারায়ণ শ্রমিকরা 1 টাকা করে চান্দা দিয়ে আমাদের বাড়ি ছুটিয়ে দিয়েছিল। শ্রমিকের বাড়িতে বড় হয়েছে, আমার বাবা কিচ্ছু রেখে যান নাই আমাদের জন্য, আলহামদুলিল্লাহ। আমার সেই বাবাকে নিয়ে আওয়ামী লীগ অফিসে কয়েকদিন আগে মিটিং হয়েছে নারায়ণগঞ্জের একটা নির্বাচন নিয়ে। সেইখানে কোনো সাংবাদিক ছিল না, আওয়ামী লীগে বিভেদ সৃষ্টি করার জন্য, যাতে আমি ক্ষিপ্ত হই, আমার দলের প্রার্থীর বিপক্ষে যাই। সেইখানে লেখা হলো যে ওই প্রার্থী বলেছেন যে আমার বাবা নাকি টাকা কামিয়েছেন, দুর্নীতিবাজ। 30 বছর হবে আমার এই 20 ফেব্রুয়ারিতে আমার বাবার। মাননীয় স্পিকার, এটা কোন রাজনীতি মাননীয় স্পিকার? আমার কাছে মনে হয় আমার বাবার কবরের সামনে গেলে যে আমি অযোগ্য সন্তান। সো আজকে আপনার কাছে আমার রিকোয়েস্ট, দেয়ার ইজ 2 চয়েস মাননীয় স্পিকার, আইদার আপনি আমাদেরকে প্রোটেকশন দেন, অর আইদার আপনি আমাকে ছেড়ে দেন, সাধারণ মানুষ বানিয়ে দেন, জাস্ট সাধারণ মানুষ বানিয়ে দেন মাননীয় স্পিকার। কারণ আমি যাতে কিছু দল এবং আমার নেত্রীর উপরে না পড়ে। লক্ষ লোক নিয়ে ওদের অফিসের সামনে আসতে আমাদের বেশি সময় লাগবে না। আমরা এই বাংলাদেশে বড় হয়েছি মাননীয় স্পিকার, চাওয়া পাওয়ার আশায় বড় হই নাই, এমন কোনো অপরাধ করি নাই
যে আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবো। মাননীয় স্পিকার, আমি আপনার কাছে অনুরোধ জানাই লিটনের জন্য একদিন আলাদাভাবে কথা বলার সুযোগ করে দিয়েন। এই সংসদ সদস্য উচিত এইটুকু সম্মান দেওয়া উচিত, শোক প্রস্তাব আসা উচিত। মাননীয় স্পিকার, আমি অনেক বক্তব্য অনেক কিছু ছিল আমার কাছে ডকুমেন্ট। মাননীয় স্পিকার, আমি শুধু একটা কথা বলি, ষড়যন্ত্র শুরু হয়েছে, নেত্রীর প্লেনের ইঞ্জিন বিকল হয়, লিটন মারা যায়, সবার ভিতরে দেখায়। পরিস্থিতি কি এমন কেউ করতে চায় যে সকালবেলা ঘুমের থেকে উঠে বলবে প্রিয় দেশবাসী এইভাবে দেশ চলতে পারে না? কেউ বলতে চায় কিনা? যদি বলতে চায় তাহলে বলি আমরা অপপ্রচারে ভয় পাই না। তাই একটা কথা বলতে চাই মাননীয় স্পিকার, লিটনের মাকে উদ্দেশ্য করে। আমি জানি না উনি আছেন কিনা, ওনার মা নাই, যেখানেই থাকে যদি উনি শুনেন সেটা বলতে চাই। লিটনের মৃত্যু লাশকে ধরে কবিতাটা ছোটবেলা অনেক পড়তাম। জননী মাগিছে ভিক্ষা, ঘরে ডেকে ডেকে ছেলের লাশ, বন্ধু গোয়ার বলিতে পারি না বড় বিষ জ্বালাই বুকে, চারিদিকে আজ দেখিয়া শুনিয়া তাই যাহা আসে কই মুখে। আজকে তাই যা আসে কই মুখে। আমার কথা বাদ দেন মাননীয় স্পিকার, আমাদের এই তরুণ সংসদ সদস্য যারা আছেন তাদেরকে চরিত্র হনন করা হচ্ছে, এক এক সময় এক একজনকে ধরা হচ্ছে। মাননীয় স্পিকার, মন্ত্রীদের ধরা হচ্ছে। আমার মনে হয় আপনি দয়া করে প্রবীণ সংসদ সদস্য হিসাবে, ডেপুটি স্পিকার হিসাবে, লিটনের গার্জেন হিসাবে, লিটনের অভিভাবক হিসাবে আপনি কিছু বলবেন আমার বক্তব্যের পরে। আমরা চাই এরপর থেকে যদি কোনো সংসদ সদস্যের ভিতরে লেখা হয় সে যাতে 164-এ প্রথমে এসে কথা বলতে পারে, এবং যদি দোষী হয় ব্যবস্থা নেন, আর যদি দোষী না হন যারা বলে তাদের ডেকে আনেন, জিজ্ঞাসাবাদ করেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন শেখ হাসিনাকে হায়াত দরাজ করুক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ আওয়ামী লীগ। এই সংসদের স্পিকারের চেয়ারে বসে আমি আপনার অনেক প্রশ্নের উত্তর দিতে পারবো না, আমি অক্ষম, আমি সেজন্য ক্ষমা প্রার্থী। তবে এইটুকু আপনাকে বলতে পারি, মরহুম মঞ্জুরুল ইসলাম লিটনের উপরে শোকসভায় পার্লামেন্টের পক্ষ থেকে গৃহীত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের সংসদ নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা জননেত্রী শেখ হাসিনা তার উপরে বিশদ বক্তব্য রেখেছেন, এবং সেই বক্তব্যে তিনি স্পষ্ট করেই বলেছেন যে আর যাতে কাউকে লিটন হতে না হয় তার ব্যবস্থা তিনি গ্রহণ করবেন। আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রীর এই মেসেজের পর আমাদের এত আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে আপনি সাংবাদিকতা সম্পর্কে যে ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন, এইটি আজকে রাষ্ট্রপতির ভাষণের উপরে যদি বক্তব্য না হয়ে অন্য কোনো বিধিতে এই বক্তব্যটা আপনি রাখতে পারতেন, তাহলে আমি যত ক্ষুদ্র ব্যক্তি হই না কেন আমি এর উপরে একটা রুলিং দিতে পারতাম। আপনাকে আমি আহ্বান করব যে এই বিষয়ে আপনি যথাযথ বিধি অনুসারে যদি কোনো নোটিশ দেন, নিশ্চয়ই জাতীয় সংসদ সে বিষয়ে বিবেচনা করবে, এবং আমি যদি এই চেয়ারে থাকি তার উপরে নিশ্চয়ই একটি রুলিং দেব। আমি বিনয়ের সঙ্গে বলতে চাই, আমিও সেদিন দাঁড়িয়ে লিটনের সম্পর্কে দু একটি কথা বলার চেষ্টা করেছিলাম, তো দুর্ভাগ্য আমার সময় অভাবে সেটি আমি বলতে পারি নাই। আমি শুধু এটুকুই আপনাদেরকে জানাতে চাই যে আমি ওই জেলার একজন মানুষ হিসাবে, লিটন একজন মাননীয় সংসদ সদস্য আমাকে অগ্রজ মনে করত, আমি আপ্রাণ চেষ্টা করেছিলাম তাকে ডিফেন্ড করতে, আমি আপ্রাণ চেষ্টা করেছিলাম তাকে প্রোটেকশন দিতে। এ কারণে আমি শুধু সমালোচিত হই নাই, আমাকেও ধিক্কার দেওয়া হয়েছে, আমাকেও হুমকি দেওয়া হয়েছে। আমি সেই হুমকির কাছে মাথা নত করিনি, সেদিনও করিনি, আজও করছি না, ভবিষ্যতেও কোনোদিন করবো না ইনশাআল্লাহ। শামীম ওসমান সাহেবের মন্তব্য নিয়ে আপনার কিছু বলার থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। বিশেষ করে ব্যারিস্টার সুমন তিনিও এখন দুর্নীতিবাজ, এবং যে সমস্ত মানুষ বাংলাদেশের টাকা পাচার করে তাদের বিরুদ্ধে কথা বলায় কিছু মানুষের চোখের বিষ হয়ে দাঁড়িয়েছে ব্যারিস্টার সুমন। সুতরাং ব্যারিস্টার সুমনের অনেক আপনাদের সাপোর্ট প্রয়োজন, কারণ আপনারাই ব্যারিস্টার সুমনকে ব্যারিস্টার সুমন বানিয়েছেন। সুতরাং ব্যারিস্টার সুমনের দুর্দিনেও যেন আপনাদেরকে পাশে পায় সেই কামনাই করেছেন ব্যারিস্টার সুমন। অবশ্যই ব্যারিস্টার সুমনকে নিয়ে আপনার মতামত কি সেটাও কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।